আমি তোমাদেরকে প্রথমেই দেখাবো যে কিভাবে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কোশ্চেন অ্যান্সার করতে হয়। তুমি প্রথমে লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 01। এইখানে আমরা যে কাজটা করি, এইখানে আমরা ফ্রি হ্যান্ডে দাগ দিই এভাবে। না, তুমি ফ্রি হ্যান্ডে কখনোই আন্ডারলাইন করবে না, তুমি স্কেল ধরে তারপরে আন্ডারলাইন করবে। আর আরেকটা কাজ করি, সেটা হচ্ছে সব থেকে হাস্যকর বিষয়টা হচ্ছে যে আমরা এখানে অনেকেই ডাবল আন্ডারলাইন করে থাকি। না, এটাও করার দরকার নেই, তুমি একটা আন্ডারলাইন করবে। তবে আবার কেউ কেউ একটু নকশা করে, যেমন আমরা অনেক সময় দেখি যে এরকম ছোট নদীর ঢেউ খেলে এরকম করে থাকে, কিন্তু এটাও করা যাবে না। আমরা কি করবো জানেন, আমরা শুধু একটা আন্ডারলাইন করবো। তো এটাই হলো। এখন আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে যেটা থাকে সেটা হচ্ছে যে এরকম যে এমসিকিউ থাকে, এখানে অল্টারনেট কোশ্চেন থাকে। আমরা যেটা করবো সব প্রথমে অ্যানসার দ্য কোশ্চেন দিলাম এখানে, তারপর 1 মানে এ নাম্বার দেওয়ার পরে দেওয়া থাকে এখানে আবার তার ভিতরে আবার রোমান সংখ্যা দেওয়া থাকে। সেটা হচ্ছে কি এরকম 1, তো আমার 2 নাম্বার অ্যান্সারটা সঠিক, আমি এ নাম্বার লিখে তারপর এটা দিলাম। এখন অনেকে যেটা করে এই অ্যান্সারটা লিখে না, অ্যান্সারটা তোমার লেখা উচিত। ধরো তুমি যেটা যে ওটা হচ্ছে মেহেরদা, তারপর তুমি লিখবে এটা, সেটা কি যে যমুনা, এটা। ওকে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 এইটা তুমি লিখবে। তো লেখার পরে তোমার এখান থেকে শুধুমাত্র কোশ্চেনে অ্যান্সার করতে হয়। আমরা যে কাজটা করি, এ নাম্বারটা লিখলাম এইভাবে, তারপর অনেকে আবার এখানে লেখে অ্যান্সার, অথবা লেখে এরকম, এটা লিখে। দেখো তুমি অলরেডি একবার লিখছো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, তারপর 2 নম্বর প্রশ্নের উত্তর। তোমাকে আবার এখানে এ নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার এসব লেখা দরকার নেই, বা বি এটাও লেখা দরকার নেই যে বি অ্যান্সার। না, তুমি তো একবার লিখছো এখানে যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, তার মানে 2 নম্বর প্রশ্নতে যা আছে তার উত্তর করতেছো তুমি। এখানে প্রশ্ন লেখার দরকার নেই, বা উত্তর এই যে অ্যান্সার এটা লেখার দরকার নেই। এরপরে 3 নম্বর কোশ্চেন এর অ্যান্সার করবো আমরা। এখানে আমরা দেখি যে তোমার fill in the gaps with suitable words। এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে যেহেতু এ বি সি নাম্বার দেওয়া থাকে, আমরা শুধু এবিসি নাম্বার দিয়ে ওই শূন্যস্থানে বা ওই fill in the gaps যা হবে সেটা লিখবো শুধু। এখানে আমরা অনেকে যে কাজটা করি, এটা কি গোল চিহ্ন দিই। দেখো গোল চিহ্ন দিলে একটা সমস্যা, সেটা হচ্ছে কি এটা অনেক সময় ভালো হয় না, দেখতে ভালো লাগে না, কারণ সবগুলো এক্সাক্টলি আমরা সার্কেল আঁকতে পারি না, গোল করতে পারি না। সেই জন্য আমি মনে করি যে তুমি যদি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এরকম করতে পারো, অথবা এরকম। এবং ধরো এখানে ধরো তোমার হচ্ছে গিয়ে যে লিখলা সুইটেবল, তারপর আমরা যে কাজটা করি এইটা নিয়ে সেটা আন্ডারলাইন করি। না, এই অ্যান্সারটা লেখার পরে তোমার আন্ডারলাইন করার কোনো দরকার নেই। তো এইভাবে তুমি 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটা করবে। এরপরে রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 4। এখানে ইনফরমেশন ট্রান্সফার থাকে, অর্থাৎ তথ্য আমাদেরকে দিতে হয় প্যাসেজ থেকে, সেটা আমরা দেব। তো এইখানে আমরা যেটা কাজটা করবো, যেখানে রোমান সংখ্যা দেওয়া থাকে 1 2 3 এইভাবে, আমি যদি এখানে যেটা হবে সেটা লিখবো। যেমন ধরো আমি এখানে সাথে বললাম যে 1904, অথবা লিখলাম যে নোবেল প্রাইজ। তো এইভাবে শুধু আমি ইনফরমেশনটা দেবো এখানে, এখানে আর কিছু লেখার দরকার নেই, শুধু ইনফরমেশনটা দেবো। এরপরে কোশ্চেন নাম্বার 5। তো আমরা জানি 3 নাম্বার প্যাসেজ থেকে তুমি সামারি লিখবে মূল প্যাসেজের 1/3, মানে 1/3। তো মূল প্যাসেজের 1/3 সামারি লিখবে। কোশ্চেন নাম্বার 6, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে অনেকগুলো ভুল করে থাকি। তো আমরা যেটা সহজে উপস্থাপন করতে পারি সেটা হচ্ছে এইভাবে, যে আমি ধরলাম যে এখানে যখন 3টা কলাম থাকে, আমাদের 3টা কলামের প্রথমটাতে লেটার দেওয়া থাকে এ, তো আমি এটার সাথে মিল করবে হলো 3 নাম্বারটা, তারপরে দ্বিতীয় কলামের 4 নাম্বারটা। তো আমি এইভাবে লিখবো। এইভাবে লেখার পরে আমি ওই যে এ তারপর 3 4 এটার যেটা আছে সেটা দিয়ে দেবো। সেটা কেমন, ধরো আমি দিলাম যে বাংলাদেশ ইজ, তো আমি এইভাবে দিয়ে দিব। তুমি চাইলে এখান থেকে করতে পারো, আমার মনে আছে এখান থেকে করাটা বেটার হবে, কারণ এখানে সুবিধা আছে। সেটা হচ্ছে দেখো আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের যারা কাজ আমরা দেখি, এটা দেখে আমরা অ্যান্সার দিতে পারি, মানে তোমার রাইট করতে পারি, বা আমরা উত্তরটা দিয়ে মূল্যায়ন করতে পারি। তো তুমি
এবার প্রথমে লিখবে, তারপরে কি করবে, ওই সেন্টেন্সটা লিখবে, পুরো সেন্টেন্সটা লিখবে। তো আবার বি নাম্বার লিখলে এখানে এইখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তুমি এখানে যথেষ্ট মানে গ্যাপ দিয়ে লিখবে। অনেকে এদের খুব হিজিবিজি করে লিখে কিছু বোঝা যাচ্ছে না কি লিখছে ওখানে। সেটা কেমন, আমরা এভাবে লিখবো সুন্দর করে, বি প্লাস 2 প্লাস 1, এখানে আবার লিখবো। এইভাবে আমরা 6 নম্বর কোশ্চেনটি অ্যান্সার করব। কোশ্চেন নাম্বার 7, এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রথমে পুরো ঘটনাটা আমরা জেনে নিব, তারপর সেটাকে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাবো। সেগুলো আমরা আসলে কিভাবে সাজাতে পারি, দেখো আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হয় এইভাবে। তুমি প্রথমে একটা বক্স করে নিবে, এইভাবে এইভাবে একটা বক্স করবে। যেখানে 8টা সেন্টেন্স থাকে, তুমি প্রথমে এটাকে 2 ভাগ করবে, পরে এটাকে আবার 2 ভাগ করবে, এটাকে 2 ভাগ করবে। এইভাবে তুমি মোটামুটি 8টা ভাগ হয়ে গেছে। ধরো তোমার প্রথম যেটা সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে ধরো তোমার সি নাম্বারটা, সি লিখলে পরটা হবে তোমার জে নাম্বার, বা তোমার হচ্ছে গিয়ে জি নাম্বার দিলাম, সমস্যা ওকে। তারপর হচ্ছে গিয়ে ডি নাম্বার, এফ, এ। তো এইভাবে হবে, তুমি এইভাবে লিখবে। অনেকেই কোশ্চেন করে যে আসলে কি তাহলে কি আমরা পরে এই যে রিঅ্যারেঞ্জ করলাম এটাকে আমরা পুরো সাজিয়ে লিখবো কিনা, আমরা সাজিয়ে লিখবো কিনা, আসলে যে আমাদের পরে লিখতে হবে নেক্সট এটা রিরাইট মানে রিরাইট করতে হবে কিনা। দেখো আমাদের যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে যে কোশ্চেনের ক্ষেত্রে দেওয়া থাকে এভাবে যে put the following parts of the story in correct order to rewrite the whole story। যে রিরাইট করতে বলে, যদি তোমাকে রিরাইট করতে বলে তাহলে তুমি কি করবে, ওটাকে আবার লিখবে। আর যদি বলে অনলি করসপন্ডিং নাম্বার, তাহলে কি করবে, শুধুমাত্র নাম্বারগুলো লিখবে। তো রিরাইট যদি করতে বলে তাহলে তোমাকে রিরাইট করতে হবে, আর যদি রিরাইট করতে না বলে তাহলে করতে হবে না। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হয়। আমরা তো প্রথমে কি লিখব, অ্যানসার দ্য কোশ্চেন নাম্বার 8, তারপরে প্যারাগ্রাফের নামটা লিখব। তো আমি লিখলাম যে ট্রি প্ল্যান্টেশন। তো এই যে রাইটিং পার্টটা আছে এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দেব, কারণ এখানে রাইটিংটা মেইন। তুমি কিভাবে লিখছো, মানে তোমার খাতাটা কিভাবে উপস্থাপন করবে, তুমি কিভাবে লিখলে সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক সময় খুব বড় করে লিখে থাকি, আবার কেউ কেউ খুব ছোট ছোট করে লিখে। না, তুমি বড়ও লিখবে না ছোটও লিখবে না। লেখা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু লেটার আছে যেমন ওয়াই, যেমন আমি লিখলাম ইয়ার্স, আমরা এই যে ওয়াই এর লেসটা এই চিংড়ি মাছের মতো এত বড় করে দেওয়া যাবে না। আবার এইচ আছে যেমন আওয়ার্স, না এইচটা বড় করে দেওয়া যাবে না। একটা নির্দিষ্ট মাত্রা আছে, তুমি কখনোই এত বড় করে লিখতে পারবে না যে ওয়াইটা এত বড়। আবার আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে যে ওয়াইটা হচ্ছে গিয়ে এইচ টি, টিটা অনেক সময় কিভাবে লিখি অনেক বড় বড়, না একটা মাত্রা আছে, তুমি যেগুলো লিখতেছো তার একটা মাত্রা আছে নির্দিষ্ট। তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমি সবসময় সাজেস্ট করবো যে গোল গোল, অর্থাৎ ঝরঝরে লেখা লিখবে। আমি এতক্ষণ যে আলোচনা করছি তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এটা, এখন তুমি একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড একটু গ্যাপ রাখবে। যদি কারো লেখা পচা হয় মানে দেখতে ভালো না, লেখা পচা কি মন্দ সেটা বিষয় না, বিষয় হচ্ছে তুমি কিভাবে সেটা উপস্থাপন করতেছো। তোমার লেখা যদি যে কেউ যেন পড়তে পারে, তোমার লেখা খুবই সুন্দর কিন্তু কেউ পড়তে পারে না, তাহলে এটা সুন্দর লেখা নয়। আমার লেখা পচা, বাট যদি সবাই পড়তে পারে তাহলে আমি বলবো আমার লেখা ভালো। এখন দেখো আমি কিন্তু এখানে কোনো লেখা টেনে লিখি নাই, আমি একটা লেটার আলাদা করে লিখছি। 1 2 3 4 যে কোনো বাচ্চা যদি লেটার চিনি, যে বর্ণ চিনি, সে পড়তে পারবে যে এটা বি, এটা এ, এটা এন, জি, এভাবে। আবার আমি যদি এরকম লিখতাম, তাহলে যারা লেটার চিনে, মানে যদি আমি বললাম 3 4 5 6 7 এগুলো বললাম, ওরা অনেকে পড়তেই পারবে না। আর আমরা যারা জানি তারা হয়তো বলবো যে হ্যাঁ এটা বাংলাদেশ লিখছে, কিন্তু এরকম লেখা যাবে না। তুমি লিখবে একদম ঝরঝরা। তারপর একটা বিষয় আছে, সেটা হচ্ছে একটু অন্যরকম টেকনিক। যদি তোমার লেখা দুর্বল হয়, প্রত্যেকটা লেটার ওয়ার্ড আমি একটু স্পেস দিয়ে লিখছি, তুমি চাইলে এভাবে লিখতে পারো। আরেকটা কাজ করি আমরা, সেটা হচ্ছে কি যদি কোনো লেখা আমাদের ভুল হয় মানে স্পেলিং ভুল হয়েছে মানে বানান ভুল হয়েছে, সেটা কি করি আমরা, সেক্ষেত্রে আমরা করি কি এভাবে
এখানে ওই যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হয়েছে, সেই রক্ত কি যুদ্ধে একটা চিহ্ন রয়ে গেছে এখানে না। যদি কোনো লেখা ভুল হয়ে যায় এভাবে কাটাকাটি কোনো মানেই হয় না। তুমি যে করবে সে হচ্ছে এক টান দিবে, হালকা করে একটা টান দেবে, কেটে দেবে, কেটে দিয়ে এখানে